বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের উপরে ক্লাস নিব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠনের উপরে আমার দ্বিতীয় ক্লাস লেকচার দিব। আজকের টপিক কোষ নামকরণ, প্রথম কোষের সৃষ্টি, বৈশিষ্ট্য ও প্রকারভেদ, আদর্শ উদ্ভিদ কোষ। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যেই তোমরা হয়তো উদ্ভিদ বিজ্ঞান বই কিনে ফেলেছ। যদি না কিনে থাকো, আমি বলবো এখন খুব শীঘ্রই তোমরা বই কিনে ফেলো। আমি আগেই অর্থাৎ গত ক্লাসে বইয়ের তালিকা বা সহায়ক বইয়ের নাম উল্লেখ সহ একটি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিও। ডক্টর মোহাম্মদ আবুল হাসান এবং গাজী আজমলের বইটি সবচেয়ে ভালো। এর মধ্যে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইটি অধিক গুরুত্বপূর্ণ এবং সহায়ক। এবং যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাদের সবারই প্রায় মেডিকেলে বা বুয়েটে পড়াশোনা করার ইচ্ছা, এবং বেশিরভাগেরই মেডিকেলে পড়ার ইচ্ছা, এবং যারা মেডিকেল বুয়েট বা ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক তাদেরকে অন্যান্য বিষয়ের পাশাপাশি জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং বইয়ের প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে এবং তোমাদের প্রতিটা লাইনের অর্থ বুঝতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও, এবং পাশাপাশি যারা মেডিকেলে ভর্তি হতে চাও বিশেষ করে তাদেরকে জীববিজ্ঞান ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে আমার পরামর্শ। আর না হলে পরীক্ষায় ভালো রেজাল্ট হলেও কিন্তু মেডিকেলে চান্স পাওয়া সম্ভব হবে না। সেজন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে। যেহেতু অলরেডি সময় চলে যাচ্ছে, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা বাসায় বসে অনলাইনে ক্লাসগুলো করবে এবং কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্ট বক্সে উল্লেখ করবে এবং আমি প্রশ্নের উত্তর দিব আর মনোযোগ সহকারে ক্লাস করবে। প্রিয় শিক্ষার্থী, প্রথম অধ্যায়ের কোষ বা সেল নামকরণ সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা জানো যে কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক, তার জন্ম 1635 সালে এবং মৃত্যু 1703 সালে। রবার্ট হুক 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়ে ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। সেই চিন্তা থেকেই মূলত উনি কি নতুন কিছু কি আবিষ্কার করা যায় অথবা নতুন কি উপস্থাপন করা যায় সেই চিন্তা থেকেই কিন্তু তিনি, অথবা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু উপস্থাপন করা যায় কিনা সেই ভাবনা থেকেই তার মাথায় একটা পরিকল্পনা আসলো। যে উনি দেখেন যে কাঠের ছিপি পর্যবেক্ষণ করে দেখেন যে কাঠের ছিপি নিরেট, কিন্তু তারপরে এই কাঠের ছিপি কিন্তু পানিতে ভাসে। এর কারণ কি? তিনি তখন এই ছিপির পাতলা সেকশন করে অর্থাৎ প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখেন যে সেই ছিপির প্রস্থচ্ছেদ করে বা সেকশন পর্যবেক্ষণ করে দেখতে পান যে সেখানে মৌচাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি অবস্থিত, এবং মৌচাকের ন্যায় যে কুঠুরিগুলো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডে মৌচাকের কুঠুরির মতোই মনে হচ্ছে। এটা আসলে একটা ছিপির প্রস্থচ্ছেদের অণুবীক্ষণিক চিত্র, এবং এইখানে প্রতিটি ছোট ছোট কুঠুরিকে রবার্ট হুক এই কুঠুরিগুলোকে যে ওনার মনে পড়ে যে সন্ন্যাসীদের বা পাত্রীদের থাকার জন্য যে ছোট ছোট কুঠুরি থাকে
তার সাথে উনি তুলনা করেন এবং ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পান। এই প্রকোষ্ঠগুলোকে তিনি সেল নামকরণ করেন। এই প্রকোষ্ঠগুলোর নামেই উনি সেল নামকরণ করেন। সেল তোমরা জানো, এটা আসলে আমরা জানি সেলের অর্থ হচ্ছে, আমরা কোষ বলি, ইংরেজি শব্দ সেল অর্থ হচ্ছে কোষ, কিন্তু এই শব্দটির মূল শব্দ হচ্ছে ল্যাটিন ভাষার একটি শব্দ সেলুলা, CELLULA। এই সেলুলা শব্দ থেকেই কিন্তু সেল শব্দের উৎপত্তি। সেলুলা হচ্ছে একটি ল্যাটিন ভাষার শব্দ। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় পরীক্ষায় আসে এই সমস্ত প্রশ্ন, যে সেল শব্দের উৎপত্তি যদি প্রশ্ন করা হয়, সেল শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে অথবা কোন শব্দ থেকে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, যে ল্যাটিন নাকি গ্রিক নাকি ইতালীয় শব্দ। তাহলে তোমরা এটা জানলে যে এটা একটা ল্যাটিন ভাষার শব্দ, সেলুলা থেকেই সেল শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি বা লিটল বক্স এর নাম বলা যায় ইংলিশে। এখান থেকে আসলে সেলুলা থেকে সেল শব্দটি পাওয়া যায় বা আবিষ্কৃত হয়, সেল নামকরণ করেন। এবং রবার্ট হুক এর পরবর্তীতে ওনার একটি গ্রন্থ লিখেন, যেখানে যার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটি ওনার একটি বিখ্যাত গ্রন্থ। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মধ্যে উনি বিস্তারিত কোষ সংক্রান্ত বিষয়ে বর্ণনা করেন। এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটির নাম মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, মাইক্রোগ্রাফিয়া। এই বইয়ের প্রচ্ছদটা এখানে দেখানো হয়েছে স্লাইডে, এবং তার যে পর্যবেক্ষণ আছে কোষ সংক্রান্ত, তা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। জেলখানায় যে কয়েদিদেরকে রাখা হয়, সেখানে যে ছোট ছোট প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠগুলোকেও কিন্তু সেল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অধিকাংশ কোষই কিন্তু আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। এইরকম কিছু কোষ আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না, মাইক্রোস্কোপ লাগে। মাইক্রোস্কোপের সহযোগিতায় কিন্তু আমরা, এখানে একটা মাইক্রোস্কোপিক চিত্র দেখতে পাচ্ছ। মাইক্রোস্কোপের যদি নিচে আমরা একটা সেকশন দেখি বা কোষের অংশ বিশেষ দেখি, এখানে দেখা যাচ্ছে খুবই আণুবীক্ষণিক কোষ, মাইক্রোস্কোপের দৃষ্ট একটি কোষ। এরকম কোষগুলো আমরা খালি চোখে দেখি না, আণুবীক্ষণিক। তবে কিছু ব্যতিক্রম দেখা যায়। আমরা উট পাখির ডিম একটি কোষ, এবং এটা সর্ববৃহৎ কোষ বলা যায়। এই জন্য আমরা যেমন পাখির ডিম বা মুরগির ডিম, সেগুলো কিন্তু কোষ, প্রাণী কোষ, এগুলো খালি চোখে দেখা যায়। যেখানে আমরা দেখতে পারি যে এখানে একটা উট পাখির ডিম, যেটা হচ্ছে একটি সর্ববৃহৎ কোষ, যার 17 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, অর্থাৎ 17/12.5 সেন্টিমিটার। এটা একটা বৃহৎ কোষ বলা যায়, সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। এছাড়া এখানে যেগুলো আছে মুরগির ডিম বা পাখির ডিম, এগুলো সবই কিন্তু কোষ বা প্রাণী কোষ হিসাবে তোমরা জানো। আর আমরা যেগুলো খালি চোখে দেখি না, সেগুলোকে দেখার জন্য মাইক্রোস্কোপ প্রয়োজন হয়, এবং মাইক্রোস্কোপে দেখতে হয় কোষগুলো। তাহলে এছাড়াও যেহেতু আমরা আরো কিছু কোষ দেখি, যে বিভিন্ন ধরনের ফাইবার আছে, বিভিন্ন ধরনের যে তন্তু, তুলা বা পাটের আঁশ, এখানে যে লম্বা আঁশের মতো দেখতে পাচ্ছ স্লাইডে, সুতার মতো, এগুলো কিন্তু প্রতিটা একটি করে কোষ। কোষ হলেই যে গোলাকার হবে বা ষড়ভুজ হবে এরকম না। এখানে দেখা গেছে যে পাটের আঁশগুলো হচ্ছে লম্বা বা দীর্ঘ, তালের আঁশ আছে, তুলার আঁশ, এগুলো খালি চোখে দেখা যায়। মানুষের যে নিউরন কোষ আছে, তা হচ্ছে সবচেয়ে দীর্ঘ, মানবদের সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে নিউরন, 1.37 মিটার লম্বা।
আর সেল শব্দের বাংলা প্রতিশব্দ আগেই বলেছি, এটা হচ্ছে জীবকোষ বা কোষ বলা হয়। তবে রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেন তা মূলত কিন্তু মৃত কোষ প্রাচীরই ছিলেন, প্রাচীরই দেখতে পেয়েছিলেন রবার্ট হুক, যেটা মৌচাকের কুঠুরির ন্যায় ছিল, মৌচাকের কুঠুরির মতো। আসলে রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ দেখেন, যে প্রকোষ্ঠ দেখেন। পরে আসলে যে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক কিন্তু 1674 সালে, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1674 সালে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এবং এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ অ্যান্টনি ভন লিউয়েনহুকের যে পর্যবেক্ষণ করা পরবর্তীতে আরো কিছু কোষ, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, ইস্ট সেল, ব্যাকটেরিয়া সেল এবং স্পার্ম সেল ছবিতে দেখানো হয়েছে। যদি পরীক্ষায় আসে যে জীবিত কোষ অর্থাৎ কোষীয় দ্রব্য সহ, যে প্রোটোপ্লাজম সহ বা জীবিত কোষ পর্যবেক্ষণ করেন সর্বপ্রথম কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক 1674 সালে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কোষ সম্পর্কে জানলে, এবং কোষের যদি আমরা বলি সংজ্ঞায়িত করি কোষকে, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, বা আরো সহজভাবে বলা যায় জীবদের গঠন ও কাজের একককেই কোষ বলে। তাহলে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়টা জানা দরকার। 1880 দশক থেকে, 1880 দশক থেকে প্রতিষ্ঠিত হয় যে পূর্ব থেকেই কোন কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। তো আসলে তাহলে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়, প্রথম কোষ কিভাবে আসলো, এই বিষয়টা অনেকের কাছেই অজানা। তো এই সম্পর্কে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। বিজ্ঞানী ওপারিনের একটা মতবাদ আছে, ওপারিন শিক্ষার্থী, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওপারিন ও হেলডেন বিজ্ঞানী দুইজন, ওপারিন এবং হেলডেন, তারা ধারণা করেন বা তারা বলেন যে বায়ুমণ্ডলে যে মিথেন গ্যাস আছে, মিথেন, অ্যামোনিয়া, এই মিথেন, অ্যামোনিয়া, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প বা পানি, বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো আছে বা গ্যাসীয় অবস্থায় আছে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানি, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। মুক্ত অক্সিজেন মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না তখন। এই গ্যাসসমূহের মধ্যে যখন পরস্পর সংঘর্ষের ফলে কোনো জৈব সৃষ্টি হয়েছে, এটা ছিল ওপারিন এবং হেলডেনের ধারণা। এবং এরপরে কিন্তু গবেষণাগারে এই গ্যাসসমূহকে একত্রিত করে ইলেকট্রিক প্রবাহ প্রদান করে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কোষের সৃষ্টির ক্ষেত্রে প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়, এবং লাইটেনিং এর মাধ্যমে দেখা যায় যে মিথেন, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস এবং পানি, এর থেকে বায়ুমণ্ডলে যে বিরাজমান এই পদার্থগুলো আছে তার থেকেই কিন্তু অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়। আর অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হলে এখান থেকে প্রোটিনও সৃষ্টি হবে। অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়, অ্যামিনো অ্যাসিড থেকে দেখা যায় প্রোটিন সৃষ্টি হয়, বা পরবর্তীতে ফসফোলিপিড সৃষ্টি হয়। আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবর্তিত প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। এটা একটা ধারণা যে এইভাবেই কোষের সৃষ্টি হয়, একদম আপনা আপনি সৃষ্টি
বা কোষ থেকে প্রথমে কোষ থেকে কোষ সৃষ্টি হয় বা আদি কোষ তাহলে কোত্থেকে আসলো, এই প্রশ্নটা থেকে যায়। তবে বর্তমানে যে জীব পৃথিবীতে বিরাজমান বা কোটি কোটি জীব আছে সেগুলো এককোষী বা বহুকোষী, এদের কিন্তু জেনেটিক কোডন বহন করে একই ধরনের, মানে 64টি জেনেটিক কোড বা জেনেটিক কোডন সম্বলিত সবগুলো জীবেই। এতে প্রমাণিত হয় যে সব জীবের উৎস কিন্তু প্রায় কাছাকাছি একটা আদি কোষ। উৎস প্রথম সৃষ্ট কোষটা একটা আদি কোষ। তো আদি কোষ থেকে সৃষ্টি হয় প্রকৃত কোষ, এবং সেই প্রকৃত কোষের মধ্যে, প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এটা একটা পোষক কোষ। যদি আদি কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা এই আদি কোষ থেকে সৃষ্টি প্রকৃত কোষ। তবে এই প্রকৃত কোষ যেহেতু এখানে নিউক্লিয়াস আছে এবং সুগঠিত নিউক্লিয়াস থাকা, এটাকে প্রকৃত কোষ বলা যায়। সুগঠিত নিউক্লিয়াস আছে। বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশের মাধ্যমে কিন্তু এই প্রকৃত কোষ কোষের মধ্যে বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করার ফলে সেই ব্যাকটেরিয়াম কিন্তু মাইটোকন্ড্রিয়নে, পরে মাইটোকন্ড্রিয়নে পরিণত হয়। এখানে যেটা বায়বীয় ব্যাকটেরিয়াম সেটা কিন্তু কোষের ভিতরে প্রবেশের পর মাইটোকন্ড্রিয়নে পরিণত হয়েছে এবং এটা একটা প্রাণী কোষে পরিণত হয়েছে, হেটারোট্রপিক প্রকৃত কোষ। এবং এরপরে সেই প্রাণী কোষে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম প্রবেশ করেছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম প্রবেশ করে, সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এবং সেটা উদ্ভিদ কোষে পরিণত হয়। অটোট্রফিক মানে এরা স্বভোজী, উদ্ভিদ কোষে পরিণত হয়, এগুলো প্রকৃত কোষ। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রথমে যে প্রকৃত কোষ ছিল সেই প্রকৃত কোষটা আদি কোষ থেকেই সৃষ্ট। সেই আদি কোষ থেকে সৃষ্ট প্রকৃত কোষে বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করে। বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করে কি তৈরি হয়েছে? মাইটোকন্ড্রিয়ন। প্রিয় শিক্ষার্থী, যদি বলা হয় যে কোষ সৃষ্টির ক্ষেত্রে তখন যে মাইটোকন্ড্রিয়নের পূর্ব অবস্থা কি ছিল বা মাইটোকন্ড্রিয়ান কোন অঙ্গাণু থেকে সৃষ্টি হয় সেটা, বা কোন ধরনের কোষ থেকে? বায়বীয় ব্যাকটেরিয়াম থেকে। আবার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম থেকে কি সৃষ্টি হয়? ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, বায়বীয় ব্যাকটেরিয়াম এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম। তাহলে বায়বীয় ব্যাকটেরিয়ামের পরিণতি কি? বায়বীয় ব্যাকটেরিয়াম হচ্ছে মাইটোকন্ড্রিয়ন এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে বায়বীয় ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে যে টিকে থাকার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই কিন্তু এন্ডোসিম্বায়োসিস বলা হয়। যদি পরীক্ষায় আসে এন্ডোসিম্বায়োসিস কি, এক কথায় বলা যায় যে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ব্যাকটেরিয়াম, বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া দেখা যায় সেই প্রক্রিয়াকে এন্ডোসিম্বায়োসিস বলা হয়। প্রিয় শিক্ষার্থী, যে তোমরা জানো জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। তবে আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন। এটা মনে রাখবে যে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন, আর রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। এবার আমরা দেখে নিই কোষের বৈশিষ্ট্য কি। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। 3, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলো সংশ্লেষ করতে পারে। 4, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। কোষগুলোর বৃদ্ধি হয় বা কোষের বিভাজনও হয়। চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। পরিবেশের যে উত্তেজনা, অর্থাৎ তাপ, ঠান্ডা বা বিভিন্ন ধরনের প্রতিকূলতা, যে কোনো ধরনের উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। 6 নম্বরে আছে হোমিওস্ট্যাটিক অবস্থা থাকে, অর্থাৎ পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ একটা স্থিতি অবস্থা থাকে কোষের, এটাকে হোমিওস্ট্যাসিস বলা যায়। হোমিওস্ট্যাসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কোষের মধ্যে একটা স্থিতি অবস্থা থাকে পরিবেশের তারতম্যের মধ্যেও, যাকে বলা হয় হোমিওস্ট্যাটিক
অবস্থা কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। কোষ অভিযোজিত হতে পারে পর্যায়ক্রমে। প্রিয় শিক্ষার্থী, কোষ তত্ত্ব, তো কোষ তত্ত্ব সম্পর্কে অনেক সময় পরীক্ষায় আসে। সেল থিওরি বা কোষ তত্ত্ব কে প্রদান করেন বা কোষ তত্ত্ব সম্পর্কে লিখো। 1839 সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন ও প্রাণী বিজ্ঞানী থিওডর শোয়ান এবং পরে 1855 সালে ভার্চু কোষ তত্ত্ব প্রদান করেন। তাহলে কোষ তত্ত্ব কি? কোষ হলো, কোষ তত্ত্বগুলো যদি আমরা ব্যাখ্যা করি, 1 নম্বর, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। 2, কোষ হলো জীবনের মৌলিক একক। 3, কোষ বংশগতির একক। 4, সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। এটা মনে রাখতে হবে যে এই বৈশিষ্ট্যগুলো বা এই শর্তগুলো কিন্তু কোষের থাকবে। তো এখানে কোষের নতুন কোষ সৃষ্টি হয় পুরাতন কোষ থেকে বা এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। সব জীবই কিন্তু এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এবার জানবো আমরা কোষবিদ্যা কি। জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, এক কথায় বলা যায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, কোষের গঠন, জৈবিক কার্যাবলী, বিকাশ, পরিস্ফুটন, কোষ অঙ্গাণুর গঠন এবং বিভাজন দ্বারা পূর্বতন কোষ থেকে নতুন কোষের উৎপত্তি প্রভৃতি, অর্থাৎ এক কথায় কোষ সম্পর্কে গবেষণা আলোচনা করা হয় বা পর্যালোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। তো সাইটোলজি শব্দটা আসলে দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে সেলুলা শব্দটা ল্যাটিন ভাষার একটা শব্দ, সেখান থেকে সেল শব্দের উৎপত্তি। এবং এখন তোমরা মনে রাখবে যে সাইটোলজি শব্দটা গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ, সাইটোলজিটা গ্রিক শব্দ, দুইটা শব্দ, একটা শব্দ হচ্ছে কাইটোস, কাইটোস অর্থ হচ্ছে সেল। দুইটা গ্রিক শব্দ থেকে সাইটোলজি শব্দটির উৎপত্তি। কাইটোস অর্থ হচ্ছে সেল এবং লগস শব্দের অর্থ হচ্ছে ডিসকোর্স বা আলোচনা। তাহলে এখানে সেল নিয়ে আলোচনা করা হয়, তাহলে যেখানে অর্থাৎ সেল নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বলা হয়, সেই শাখাকে সাইটোলজি বলা হয়, এটা আমরা বলতে পারি। তবে দুইটা গ্রিক শব্দ থেকেই যে সাইটোলজি শব্দটির উৎপত্তি সেটা মনে রাখবে। তো কোষের প্রকারভেদ। 1949 সালে জার্মান বিজ্ঞানী ফট কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে ভাগে ভাগ করেছেন, যথা আদি কোষ এবং প্রকৃত কোষ, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। দুই ভাগে ভাগ করা হয়েছে কোষকে। প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ, যেসব কোষে সুসংগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই সেই কোষকে আদি কোষ বলা হয়। আদি কোষের সাইটোপ্লাজমে রাইবোজোম ব্যতীত অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে না। সাধারণত ফিশন অথবা অ্যামাইটোটিক পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয়। তো উদাহরণ হিসাবে এখানে উল্লেখ করা যায়, আমি পরে আবার পরবর্তী স্লাইডে আলোচনা করব পর্যায়ক্রমে এদের তুলনামূলক যে আলোচনা আছে, সেখানে আরো তোমাদের স্পষ্ট হবে বিষয়গুলো। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবালের কোষ আদি কোষের প্রকৃষ্ট উদাহরণ। তো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ কোষ আমরা আদি কোষ হিসাবে বলতে পারি, এবং প্রকৃত কোষ হিসাবে যদি আমরা মূল, কাণ্ড, পাতার কোষ, এগুলো স্নায়ু কোষ, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটের কোষ, এগুলো কিন্তু প্রকৃত কোষ। তাহলে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা বিস্তারিত জানবো যে ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। ইউ অর্থ হচ্ছে গুড, ক্যারিয়ন অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ভালো নিউক্লিয়াস যুক্ত কোষ, এটা
বলা যায়। অর্থাৎ এখানে সুগঠিত নিউক্লিয়াস কি বোঝানো হয়েছে, জড় কোষ প্রাচীর বিশিষ্ট যেসব কোষে সুগঠিত সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান সেই কোষকে প্রকৃত কোষ বলা হয়। শারীরবৃত্তীয় কাজের তারতম্যের উপর ভিত্তি করে একটি বহুকোষী জীবের কোষকে দুভাগে ভাগ করা যায়। এক, দেহকোষ বা সোমাটিক সেল। দুই, জনন কোষ বা গ্যামেট, রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট। বহুকোষী যেসব কোষ শুধু জীবদেহ গঠন করে, জনন কাজে অংশগ্রহণ করে না, সেগুলোকে দেহকোষ বলা হয়। যেগুলো জনন কাজে অংশগ্রহণ করে না, দেহ গঠন করে, জীবদেহ গঠন করে, তাদেরকেই কিন্তু দেহকোষ বলা হয়। মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় পুরনো দেহকোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। মাইটোসিস থেকেই কিন্তু দেহকোষ সৃষ্টি হয়, যেখানে আমরা পাতার কোষ, মূল, কাণ্ডের কোষ, রক্তকণিকা, প্রাণীদেহের, তারপরে স্নায়ু কোষ, এগুলো কিন্তু দেহকোষের উদাহরণ। জনন কোষের ক্ষেত্রে বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলে। জনন কোষ দুই রকমের, শুক্রাণু, ডিম্বাণু। এরা মিওসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে সৃষ্টি হয় যথাক্রমে। অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ থেকেই কিন্তু শুক্রাণু সৃষ্টি হয়, ডিম্বাণু মাতৃকোষ থেকেই ডিম্বাণুর সৃষ্টি, অর্থাৎ ডিপ্লয়েড কোষ থেকেই হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হবে মায়োসিস প্রক্রিয়ায়। এখানে উদ্ভিদ কোষ হিসাবে দেখানো হয়েছে এবং প্রাণী কোষ, এগুলো সব দেহকোষ। রেড ব্লাড সেল আছে, উদ্ভিদ জনন কোষ, ডিম্বাণু বা এখানে ডিম্বাণুকে দেখানো হয়েছে, এবং প্রাণী জনন কোষ, ডিম্বাণুকে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে জনন কোষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। কোষের নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে কোষ প্রধানত দু প্রকার। এক নম্বর ডিপ্লয়েড কোষ, দুই নম্বর হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ বলতে আসলে আমরা কি বুঝি? ডিপ্লয়েড কোষ হচ্ছে এইসব কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকবে, দুই সেট ক্রোমোজোম থাকবে, অর্থাৎ ক্রোমোজোমের যে সেট থাকে জীবদেহে, যে কতগুলো ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয়। তো যে সমস্ত জীবের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকবে, প্রতি সেট ক্রোমোজোমকে জিনোম বলে। অর্থাৎ দুইটা যদি জিনোম থাকে, অর্থাৎ দুই সেট জিনোম থাকে, তখন এটা ডিপ্লয়েড কোষ। উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, দুই সেট জিনোম বিশিষ্ট। তাহলে হ্যাপ্লয়েড কোষ কারা? জনন কোষগুলোই হ্যাপ্লয়েড কোষ। যৌন প্রজননকারী প্রাণীর দেহে পুরুষ এবং স্ত্রী জনন কোষ তৈরি হয়। এসব কোষ হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, একক এবং চলনক্ষম। এদের প্লাজেলা থাকে বা অনেক সময় জনন কোষ নিশ্চল হয়। হ্যাপ্লয়েড পুরুষ এবং স্ত্রী গ্যামেট শুক্রাণু, অর্থাৎ হ্যাপ্লয়েড পুরুষ আর স্ত্রী গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এখন চলনক্ষম হ্যাপ্লয়েড পুরুষ, এখন ধরো যেগুলো হয়তো স্ত্রী জনন কোষ, সেগুলো নিশ্চল, এবং চলনক্ষম হলো পুংজনন কোষ, শুক্রাণু, ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয় এবং জাইগোটটি টুয়েন ডিপ্লয়েড গঠিত হয়ে শিশু জীবের সূচনা করে। অর্থাৎ ডিপ্লয়েড যদি আমরা বলি, ডিপ্লয়েড কোষ যদি মায়োসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে কিন্তু হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হবে। তো হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হবে সবগুলো কিন্তু n সংখ্যক। আর যদি আমরা ডিপ্লয়েড কোষ থেকে মাইটোসিস হয়, মাইটোসিসের মাধ্যমে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে না, সমানই থাকবে, 2n থেকে 2nই হবে। আবার যদি মায়োসিস হয়, তখন আমরা দেখব 2n থেকে n হবে, n থেকে কিন্তু এখানে n, এটা থেকে দুইটা। আবার দেখা যায় প্রথমে আসলে এইভাবেই হবে, যদিও আমি ফাইনালি 4টা দেখিয়েছি, এখানে দুইটা হবে, এটা থেকে দুইটা, দুইটা থেকে এখানে দেখা যায় 2n থেকে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক থেকে আবার এটা মাইটোসিসের অনুরূপ, মিওসিস 1-এ অর্ধেক হয়, 2-তে সমানই থাকে। যাই হোক, এখানে হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি, এখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডও
হতে পারে মাইটোসিসের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্য আছে এটা তোমরা পড়বে এবং আমি আলোচনা করছি, এটা তোমাদের কাজে লাগবে। আদি কোষ নিউক্লিয়াস অগঠিত অর্থাৎ সুগঠিত নয় নিউক্লিয়াস, এতে কোনো আবরণী ঝিল্লি থাকে না, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস থাকে না। ডিএনএ অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড কি, যদি আমরা বলি যে নিউক্লিওয়েড কি, আসলে মুক্তভাবে ছড়ানো থাকে ডিএনএ যে অঞ্চলের মধ্যে, আদি কোষের মধ্যে যে ডিএনএ, বৃত্তাকার ডিএনএ মুক্তভাবে ছড়ানো থাকে সেই অঞ্চলকে কিন্তু নিউক্লিওয়েড বলা হয়। প্রকৃত কোষে কিন্তু নিউক্লিয়াস সুগঠিত থাকে, একটি ডাবল ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস অবস্থান করে। ডিএনএ ক্ষেত্রে ডিএনএ বৃত্তাকার আদি কোষে একটি, এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না। প্রকৃত কোষের ডিএনএ কিন্তু সূত্রাকার। আসলে আদি কোষের ডিএনএ হচ্ছে এরকম সার্কুলার ডিএনএ, প্রকৃত কোষের ডিএনএ হচ্ছে এরকম পেঁচানো ঘোরানো সিঁড়ির মতো বা এরকম সূত্রাকার ডিএনএ থাকে। একাধিক থাকে, হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। আবরণী বেষ্টিত অঙ্গাণু, আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। মাইটোকন্ড্রিয়া অন্যান্য অঙ্গাণু থাকে। রাইবোজোমের ক্ষেত্রে 70S রাইবোজোম, এখানে প্রকৃত কোষে হবে 80S রাইবোজোম। সাইটোস্কেলিটন থাকে না, আদি কোষের মধ্যে সাইটোস্কেলিটন থাকে না। আসলে সাইটোস্কেলিটন বলতে বোঝাইছে কোষীয় কঙ্কাল, অর্থাৎ মাইক্রোটিউবিউল, সাইটোটিউবিউলস ধরনের কিছু টিউবিউলস যেগুলো কোষীয় কঙ্কাল হিসেবে প্রকৃত কোষে থাকে কিন্তু আদি কোষে থাকে না। আরএনএ পলিমারেজ এক প্রকার, কিন্তু প্রকৃত কোষে 3 প্রকার অপেরণ থাকে আদি কোষের ক্ষেত্রে। আসলে অপেরণ বলা হয় আদি কোষের জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। জিন প্রকাশের যে ইউনিট আছে তাকে অপেরণ বলা হয়, সেটা আদি কোষে থাকে, প্রকৃত কোষে অপেরণ থাকে না। জিনের গঠনের ক্ষেত্রে দেখা যায় আদি কোষে ইন্ট্রন নেই। তো ইন্ট্রন কোন অংশ, দেখা যায় যে আমরা জিনের মধ্যে, প্রকৃত কোষের মধ্যে দেখি জিনের মধ্যে কোডিং এবং নন কোডিং অংশ থাকে। কোডিং অংশটাকে বলা হয় এক্সন এবং নন কোডিং অংশটা হচ্ছে ইন্ট্রন। ইন্ট্রন প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না, এক্সন আসলে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। তাহলে ইন্ট্রন নেই মানে অর্থাৎ নন কোডিং অংশটা আদি কোষে নেই। প্রকৃত কোষে কিন্তু ইন্ট্রন আছে। কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়, মাইটোসিস মায়োসিস 2 প্রক্রিয়ায় প্রকৃত কোষে হয়। শ্বসন অবাত শোষণ হয়, সবাত শোষণ হয়। ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, এটা হচ্ছে আদি কোষে। ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে শুরু হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন অর্থ হচ্ছে আরএনএ থেকে প্রোটিন সৃষ্টির প্রক্রিয়া ট্রান্সলেশন। এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ের শেষের দিকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই বিষয়গুলো তোমাদের কাছে হয়তো আরো ব্যাখ্যা করব, তোমাদের জানাও থাকতে পারে বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থী, আদি কোষের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল হিসেবে এখানে উল্লেখ করতে পারি, এর আগেও তোমরা কিছু নাম জেনেছো যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এর সাথে আমি যুক্ত করতে পারি মাইকোপ্লাজমা বা পিপিএলও, মাইকোপ্লাজমা, এগুলো হচ্ছে আদি কোষী। তারপরে হচ্ছে বিজিএ বা ব্লু গ্রিন এলগি, মাইকোপ্লাজমা, তারপরে হচ্ছে বিজিএ, ব্লু গ্রিন এলগি, এগুলো হচ্ছে আদি কোষী জীব। প্রকৃত কোষীর ক্ষেত্রে যত উন্নত উদ্ভিদ আছে, শৈবাল, ছত্রাক, এলগি, আমরা যদি বলি এলগি, পাঞ্জাই, আরো যত উন্নত উদ্ভিদ আছে, ব্রায়োফাইট, টেরিডোফাইট, সবগুলোই কিন্তু প্রকৃত কোষী। প্রিয় শিক্ষার্থী, কোষের আয়তন, আমরা যেহেতু অনেকগুলো কোষ নিয়ে আলোচনা করলাম, সেই কোষগুলোর আয়তন সম্পর্কে ধারণা থাকতে হবে, আয়তন পরিমাপের এককগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, না হলে বুঝতে পারবে না তুলনামূলক আলোচনার ক্ষেত্রে। কোষ সাধারণত আণুবীক্ষণিক, এদের কোনো নির্দিষ্ট আয়তন নেই। কোষের আকার সাধারণত 10 থেকে 100 মাইক্রোমিটার
পর্যন্ত হয়ে থাকে। এখন পর্যন্ত 0.1 মাইক্রোমিটার বেশ বিশিষ্ট ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা, যাকে পিপিএলও বা প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বলা হয়। সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। বেশিরভাগ জীবকোষ খালি চোখে দেখা যায় না, এদের দেখার জন্য বিভিন্ন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়। কিছু কিছু কোষ খালি চোখে দেখা যায়, যেমন পাখির ডিম, এটা আমি একটু আগে আলোচনা করেছি। সর্বাপেক্ষা দীর্ঘ কোষ হলো স্তন্যপায়ী প্রাণীর স্নায়ু কোষ, বা এটাকে মোটর নিউরন বলা হয়। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ু কোষই হচ্ছে সবচেয়ে দীর্ঘ, 1 মিটারেরও বেশি। এখানে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটারেরও বেশি। এক্স্যাক্টলি যদি আমরা বলি 1.37 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। স্নায়ু কোষের মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে এই স্নায়ু কোষ বা মোটর নিউরন, হচ্ছে মোটর নিউরন। মনে রাখবে, কোষটির নাম হচ্ছে মোটর নিউরন। একসাথে লেখা যাচ্ছে না, এটা শব্দ একসাথে লিখতে হবে। মোটর নিউরন কোষ 1.37 মিটার লম্বা। এটা স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। স্পাইনাল কর্ডের গোড়া থেকে একদম পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত থাকে। সাধারণত দেহের যে সাধারণ কোষগুলো, মানব দেহের সাধারণ কোষের আকার কিন্তু 10 মাইক্রোমিটার। সাধারণ কোষের একটা এভারেজ আকার হচ্ছে 10 মাইক্রোমিটার এবং ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। সাধারণ কোষের 1 ন্যানোগ্রাম ওজন। আকার হচ্ছে 10 মাইক্রোমিটার, ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। এটা তোমাদের জানা হলো। কোষ পরিমাপের একক হিসেবে মাইক্রন ও অ্যাংস্ট্রম এর পরিবর্তে বর্তমানে মাইক্রোমিটার ব্যবহার হয় এবং ন্যানোমিটার ব্যবহার হয়। 1 মাইক্রোমিটার সমান 1 মাইক্রন, যেটা আগে মাইক্রন ব্যবহৃত, এখন মাইক্রোমিটার, ইকুয়াল টু 0.001 মিলিমিটার। 1 ন্যানোমিটার হচ্ছে 0.001 মাইক্রোমিটার, ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। এগুলো আসলে আমরা যে সমস্ত কোষ খালি চোখে দেখা তো যায় না, আলো অনুবীক্ষণ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, মূলত অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটার দেখতে হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। এই সাইজের যে কোষগুলো আছে। প্রিয় শিক্ষার্থী, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি দুইটা কোষ আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা কোন ধরনের কোষ বা কি কোষ। এটা তোমরা নিজেরাই বলো আসলে এটা কি কোষ। যদি আমি এটাকে 1 নাম্বার হিসাবে বলি আর এটা যদি 2 নাম্বার হিসাবে উল্লেখ করি, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ তাহলে তোমাদেরকে চিনতে হলে কিছু বিষয় মনে রাখতে হবে, যে উদ্ভিদ কোষের যে বাইরে যে আবরণী থাকে, সেটা আসলে বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, তারপরে হচ্ছে কোষ ঝিল্লি থাকে। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, এটা মনে রাখবে। কিন্তু প্রাণী কোষে এরকম কোনো কোষ প্রাচীর থাকে না, তবে কোষ ঝিল্লি থাকে। এখানে কোষ ঝিল্লি আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি আছে, উদ্ভিদ কোষেও কোষ ঝিল্লি আছে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নেই বা কোনো ধরনের জড় কোষ প্রাচীর থাকে না। তবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় কোষ গহ্বর থাকে এবং সাইটোপ্লাজমের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এবং দেখা যায় যে প্রাণী কোষে কিন্তু বড় কোষ গহ্বর থাকে না, যেগুলো আছে ছোট কোষ গহ্বর এবং নিউক্লিয়াস এখানে দেখা যায় এক পাশে অবস্থান করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষে কেন্দ্রে অবস্থান করে। এই বিষয়গুলো তোমরা জানো। তারপরেও যে বেসিক কিছু পার্থক্য বা তুলনা আছে, সেগুলো না বললেই নয়। প্রাণী কোষে অনেক সময় দেখা যায় কোষ গহ্বর অনুপস্থিত থাকে, থাকলেও দেখা যায় খুব ক্ষুদ্রাকৃতির, ক্লোরোপ্লাস্ট থাকে না, সেন্ট্রোজোম থাকে। এবং সঞ্চিত খাদ্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্টার্চ, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে
গ্লাইকোজেন, কিন্তু উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজোম থাকে না। তবে এখানে যে অনেক সময় উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় যে কোনো মাইক্রোভিলাই দেখা যাচ্ছে না, বা পিনোসাইটিক ফুসকা এখানে দেখা যায়, পিনোসাইটিক ভ্যাসিকল এখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে, পিনোসাইটিক ভ্যাসিকল বা ফুসকা, এবং এখানে কোষ ঝিল্লির অভিক্ষেপের মতো আছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইটাও কিন্তু সুস্পষ্ট প্রাণী কোষের ক্ষেত্রে, এটা খুব স্পষ্টই দেখা যায়। অনেক সময় উদ্ভিদ কোষ প্রাণী কোষ নিয়ে উদ্দীপক হয় যাতে তোমরা চিনতে পারো সেটা সেভাবে, সেজন্য আমি এখানে বিষয়টা উল্লেখ করলাম যে কোষ প্রাচীর থাকবে, যেখানে দুইটা আবরণ থাকবে, সেখানে বুঝতে হবে যে অনেক সময় আছে যে হয়তো এরকম একটা সিম্পল চিত্র দিয়ে দিল, একটা সিম্পল চিত্র, যদি ডাবল এখানে রেখা থাকে তখন বুঝতে হবে যে এটা উদ্ভিদ কোষ নিউক্লিয়াস। ডাবল রেখা বলতে একটা কোষ প্রাচীর, একটা কোষ ঝিল্লি, কিন্তু যদি এইরকম দেওয়া থাকে তখন আমাদের এটাকে বুঝতে হবে যেহেতু এখানে একটা আবরণ আছে সেটাই কোষ ঝিল্লি, এটা প্রাণী কোষ। আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে তোমরা হয়তো জানো। আদর্শ উদ্ভিদ কোষ আসলে একটা কোষে সব ধরনের উপাদান এবং ক্ষুদ্রাঙ্গের যে উপস্থিতি ধরে নেওয়া হয়, বা এটা এইভাবে একটা ছবি আঁকা হয় কোষের, যাকে আদর্শ উদ্ভিদ কোষ বলা হয়। একটা উদ্ভিদ কোষে যত ধরনের অঙ্গাণু বা অঙ্গ থাকতে পারে সেগুলোকে উল্লেখ করেই কিন্তু ছবি আঁকা হয়। প্রিয় শিক্ষার্থী, আদর্শ উদ্ভিদ কোষকে যদি আমরা ভাগ করি দুইটা অংশ, জড় অংশ, জড় পদার্থ বলা যায়, জড় বস্তু, জড় বস্তু এবং জড় পদার্থ, এবং কোষস্থ সজীব বস্তু প্রোটোপ্লাজম, জড় বস্তু। আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে জড় অর্থাৎ একটা উদ্ভিদ কোষ নিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি যে উদ্ভিদ কোষের মধ্যে সমস্ত সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। যদি আমরা একটা উদ্ভিদ কোষকে কল্পনা করি, বা এখানে একটা উদ্ভিদ কোষের আমরা রেখাচিত্র দেখাচ্ছি, যদি আমরা একটা উদ্ভিদ কোষের দুইটা ভাগে ভাগ করি, জড় বস্তু আর প্রোটোপ্লাজম, এই কোষের মধ্যে যতটুকু অংশ সজীব সেই অংশটুকুই প্রোটোপ্লাজম, আর বাকি অংশটুকু জড় বস্তু। তাহলে জড় বস্তুগুলোকে আমরা যদি আবার ভাগ করি তাহলে দুই প্রকার, কোষ প্রাচীর। তাহলে এই যে এই কোষ প্রাচীরটা হচ্ছে জড়, কোষ প্রাচীরটা জড় পদার্থ, এবং কোষস্থ নির্জীব জড় বস্তু। একটা হলো বাইরের যে প্রাচীর সেটাও জড়, এবং এর ভিতরে কোষের অভ্যন্তরে কিন্তু অনেকগুলো নির্জীব বস্তু আছে, বিভিন্ন ধরনের নির্জীব বস্তু আছে। সেই নির্জীব বস্তু কোষ প্রাচীর বাদ দিয়ে যে অংশটুকু জড় পদার্থ তাকে কিন্তু নির্জীব বস্তু বলা হচ্ছে। কোষস্থ নির্জীব বস্তু আবার তিন প্রকার: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। তাহলে সঞ্চিত পদার্থ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। অনেক সময় পরীক্ষায় আসে কোষের সঞ্চিত পদার্থগুলো কি বা কোনটি। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। আবার বর্জ্য পদার্থ প্রায় একই রকম মনে হবে নামগুলো: রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, এগুলো কিন্তু বর্জ্য পদার্থ। তাহলে নিঃসৃত পদার্থ কোনগুলো এবং বর্জ্য পদার্থ কোনগুলো, এগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে কোষের মধ্যে। প্রোটোপ্লাজম অংশের মধ্যে এটা হলো তিন ভাগে ভাগ করা হয়েছে: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সজীব অংশ। তো সাইটোপ্লাজম আবার দুইটা অংশে বিভক্ত: সাইটোস মাতৃকা বা সাইটোসল, এবং কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু হিসাবে উল্লেখযোগ্য সব অঙ্গাণু আছে এখানে: প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি। এবং নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন অংশ তোমরা জানো: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, রেটিকুলাম, ক্রোমোজোম। তাহলে আমরা এখানে প্রোটোপ্লাজমের মধ্যে যে অংশগুলো আছে দেখলাম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে কোষস্থ সজীব অংশ, এবং কোষের নির্জীব অংশগুলো আমরা জড় বস্তু কোনগুলো সেগুলো দেখলাম। কোষস্থ, তাহলে এখানে প্রোটোপ্লাস্ট কোনটি? যেহেতু প্রোটোপ্লাজম আমরা জানলাম, কিন্তু প্রোটোপ্লাস্ট হচ্ছে
কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত। যদি পরীক্ষায় আসে যে প্রোটোপ্লাস্ট কি, তাহলে এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থকে একসাথে প্রোটোপ্লাস্ট বলা হয়। অর্থাৎ সজীব এবং নির্জীব সমস্ত পদার্থ যেটুকু আছে কোষ প্রাচীর দিয়ে বেষ্টিত তাকে কিন্তু প্রোটোপ্লাস্ট বলা হয়, প্রোটোপ্লাস্ট বলা হয়। আমি আবারও বলছি, প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে সজীব অংশটুকুর নাম হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের মধ্যে জড় পদার্থটুকু বাদ দিয়ে যেখানে যেখানে সজীব অংশ আছে সবগুলো কিন্তু মিলে প্রোটোপ্লাজম। কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এগুলো কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। তাহলে প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর দিয়ে বেষ্টিত। তাহলে আমরা একটা কোষ প্রাচীর যদি দেখলাম, এখানে একটা কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর দিয়ে বেষ্টিত। এই কোষ প্রাচীর দিয়ে বেষ্টিত সমস্ত কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোষের মধ্যে সমুদয় পদার্থ অর্থাৎ জড় এবং সজীব, এই সমুদয় পদার্থকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্টের একটা অংশ বলা যায় প্রোটোপ্লাজম। যখন আমরা এখানে জড় অংশগুলোকে বাদ দিয়ে দিব তখন ওই অংশটুকু, সজীব অংশটুকু প্রোটোপ্লাজম, আর জড় এবং সজীব অংশটুকুর একত্রে সমস্ত পদার্থকে প্রোটোপ্লাস্ট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি আরো পর্যায়ক্রমে বিস্তারিত আরো আলোচনা করব এবং আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্টে লিখবে এবং আমি তোমাদেরকে আরো সহজ যেভাবে যে অংশটুকু বুঝো না সেটাকে আমি আরো ডিটেইলস আলোচনা করব। এবং সকলকে অনলাইনে ক্লাস করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।